সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না, অন্তত একা তো নয়। আজকের গল্পের নাম ফাঁসি গাছ। গল্পের লেখক প্রমথনাথ বিশি। আজকের গল্পটি আমি নিয়েছি বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছবার পথের মাঝামাঝি একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনই প্রাচীন। তবে সেটা যে কি গাছ তার পরিচয় অবশ্য কেউ জানত না। এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রেরও মিল ছিল না। চারিদিকের বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে ঠিক যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবারই ছিল। তবে তার আরও একটি কারণ ছিল, সেটি ছিল একটি ফাঁসি গাছ। এলাকার লোকেরা বলতো, নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে নাকি থাকতো নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত এই গাছটির একটি ডালে। অবশ্য মানুষ ঝুলিয়ে দেবার মতোই ডালগুলো। গাছটির গুঁড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই। একেবারে পরিষ্কার গা, মসৃণ। তার উপরে ডাল বেরিয়ে এক একটা লম্বা ডাল, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন সেই ডাল পৌঁছয়। এমনই থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠেছে যে যত উঁচুতে উঠেছে ততই তার ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলে গাছের উপরের দিকটা ছুঁচালো, মন্দিরের আকৃতি। এ গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান খ্রিস্টান ছিল। তার মুখেই শোনা তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। তবে সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স তখন কত হবে? ওই 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় অবশ্য নবাবী আমলের শেষ পরে বটে। আর এই গল্প যখন আমি তার মুখে শুনেছি তখন আমার বাল্যকাল। কাজেই গোপালের 92-এর সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ তা নিঃসন্দেহে। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলিতে ফাঁসি দেওয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাস থাক, যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসেরই স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না, অন্তত একা তো নয়। কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না। রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয় মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই। তাদের প্রশ্ন করলে বলতো, কি দেখলাম তা কি এখন আর মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো মুমূর্ষর অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছে। একজন বলেছিল সে লোকটা নাকি বিদেশি, গাছের ইতিহাস জানত না। ওই গাছতলায় পৌঁছবা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে এসে পড়ল।
সে চমকে উপরের দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। তারপর প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল নাকি জ্যোৎস্না রাত্রি, তাই তার ভুল করবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না, কেননা ফাঁসি হতো সে বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয়, তবে সে স্বতন্ত্র কথা। যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ আজ বন্ধ। কিন্তু যুক্তি আর বিশ্বাস দুটো এক নয়। যুক্তি এক আর বিশ্বাস আর এক। লোকের মনের ব্যাপক বিশ্বাসী এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নের মতো দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার থিওসফি চর্চার বাতিক ছিল। তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমন হওয়া নাকি মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে, সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝেই ঘটে থাকে। কেন হয় তা তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলি যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল, সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে বলে তিনি মনে করেন। বলাই বাহুল্য, এই ব্যাখ্যা আমার মনোপুত হলো না, কিন্তু তা নিয়ে আর তর্ক বিতর্ক করিনি। তারপরে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিতই হলাম। বহুকাল জীবনের 2টি দশক কাটল দেশে দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি যেসব মানুষের মুখগুলি যাতায়াতের পথে পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে ভুলে গেলাম। সেই সঙ্গে সেই ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। আজ প্রায় 20 বছর পরে গ্রামে চলেছি। সন্ধেবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ পৌঁছতে 1 প্রহর রাত হবে। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলি জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করেছি। রাত তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময় সেই ফাঁসি গাছটার কথা আবার মনে পড়ল। ভয় হলো, তবে সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে, তাই কৌতূহল খুব, অভিনব কিছু দেখা যায় কিনা এই ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলিকে সজাগ করে একরকম স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। ওই তো রাস্তার বাঁ দিকে গাছটা, ওই তো গাছটা। উফ, কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পড়ে যেন এক গৈরী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি! দেখে আমারই সর্বাঙ্গ যেন শিরশির করে উঠল। নির্বিপাকে গাছগুলি অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? আগে ওই ফাঁসি গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। শুধলাম, তা এখন বুঝি সাহস বেড়েছে? সাহস বাড়তে যাবে কেন বাবু? তবে ভয়ের কোনো ব্যাপার আর নেই, বুঝলেন কি না?
কেন, গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি? গাছটাই যে গিয়েছে বাবু। গাছ গিয়েছে? কোথায়? আহ, আপনি বুঝি এ পথে অনেকদিন আসেননি? হ্যাঁ, তাই জানেন নে। না, কি ব্যাপার বলো তো? গারোয়ান বলতে আরম্ভ করলো। আইকে বাবু, সে বছর 5 আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে প্রায় আগাগোড়া সে পুইরা গেছে। একটা বাজ যে অত বড় একখান গাছকে পুড়িয়ে আঙ্গার করে দিতে পারে তা না দেখলে বিশ্বাস করতুম নি। আচ্ছা, তারপর? তারপর আর কি, সেই আঙ্গার ঝড়ে জলে ভেঙে পড়লো, যার জোপটা কোথায় সইরা গেল। এখন আর এই তো দেখছেন। এখন? এখন ওই যেমন দেখছেন, একেবারে পরিষ্কার। এইবারে আমার একটু খটকা লাগলো। যেমন দেখলাম? আমি নিজের মনে মনে বললাম, আমি তো গোটা গাছটাকেই দেখেছি, অথচ গারোয়ান যেভাবে কথা বলছে তার কথাও বিশ্বাস না করা শক্ত। আর তাছাড়া লোকটা মিথ্যেই বা বলতে যাবে কেন? মিথ্যে বলে তার লাভই বা কি? এক্ষুনি তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম, কি দেখলাম, কিন্তু নিজের নিজের চোখে দেখাকেই বা আমি অবিশ্বাস করি কি করে? আমি তো একটু আগেই দেখলাম, নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে। তাছাড়া গাড়োয়ানি বা কি ভাববে? তবে কি দেখলাম আমি? ছায়া না মায়া, নাকি কিছু যে দেখেছি তা তো সত্যি। গাছটা তো আমি সত্যিই দেখলাম একটু আগে। তখন হঠাৎ মেসের সেই থিওজফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরাভিনয় বা কেন সম্ভব নয়? তবে তাই কি আমি দেখেছি? কিন্তু আমার অভিজ্ঞতাকে কে বিশ্বাস করবে? আর যা আমি দেখেছি তা নিজেকেই বা অবিশ্বাস করাই কি করে? শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো তোমাদের গল্পটি কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বাকিদেরকেও শেয়ার করে দিও। আর এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টা পেজও ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো নতুন এক গল্পে।